ভাগ্য। আমি আজকে বলি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ইতিহাসের একটা অংশ ছাত্রলীগ, ওরা অনেক খারাপ কাজ করছে, আমার সন্তান তুল্য, তারপরও কোনো সংগঠনে নিষিদ্ধ হোক এটা আমার দল চায় না, আমি চাই না, কেউই না, এবং সে নিষিদ্ধ করে কাউকে রাখাও যায় না। এখন কোন নিষিদ্ধের পক্ষে আমরা না। কাজে ছাত্রলীগ, আমি জানি না বাংলাদেশে হয়তো বা একটা সময় যাবে যে সময়টা অনেক বেশি অন্ধকারের যুগ যাবে, একটা পর্যায়ে সূর্য যখন উঠবে তখন বোঝা যাবে দেশপ্রেমিক কারা, এবং তখন ছাত্র সংগঠন নতুন ভাবে গড়ে উঠবে বলে আমি মনে করি। যদি ছাত্রলীগকে ওরা যে সকল কারণে নিষিদ্ধ করেছে, বা আমার কথা হচ্ছে যদি ছাত্রলীগের ভেতরে অনেক ভুল থাকবেই, সব দলই কম বেশি ভুল থাকে, অবশ্যই ছাত্রলীগের ভেতরে অনেক অপকর্মকারী দুষ্কৃতকারী ছিল, তবে যদি কোনো অপকর্মের জন্য কোনো গোষ্ঠীকে নিষিদ্ধ করতে হয়, আমি তার পক্ষপাতী নই। এই কারণেই যে দলটির মেইন প্রিন্সিপালস গুলো কি, ছাত্রলীগের মেইন প্রিন্সিপালস তো আর পরিবর্তিত হয়নি, কিন্তু অপকর্মের জন্য হলে শিবির কেন এখন বাংলাদেশে রাজনীতি করতে পারবে? স্যার, আপনারা আমার চাইতে দুজনই বয়োজ্যেষ্ঠ এবং আপনারা আমার চাইতে অনেক বেশি ভালো জানেন এই বিষয়ে। কিন্তু আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা সংগ্রাম যখন করেছি, তখন আমরা সব সময় দেখেছি চট্টগ্রামে শিবির কি করেছে, রাজশাহী ইউনিভার্সিটিতে শিবির কি করেছে। তাহলে সেই শিবির আজকে অস্বীকার করে যে তারা রক কাটেনি, এমনকি রক কাটার দুঃস্বপ্ন আমরা দেখতাম, আমাদের অনেক বন্ধুরা রক কাটা খেয়েছে। এটা তো আমাদের নিউজ পেপার পড়ার দরকার নেই স্যার। এবং ছাত্র সংঘ কি ছিল এটাও আপনারা জানেন স্যার। কিন্তু এখনো জামাত যেখানে যুদ্ধাপরাধের জন্য ক্ষমা চায়নি এবং তাদের সেই যুদ্ধাপরাধী নেতাদেরকে তারা হিরো মনে করে, আপনারা মুক্তিযোদ্ধা, এই হিসাবে আমি দুজনের কাছে প্রশ্ন, আপনারা বিশেষ করে, আমি একটু সংক্ষেপে জমি স্যারের সাথে করে আমি প্রশ্নটা ফজলুর রহমান স্যারকে আমি থ্রো করছি। জমি স্যার, গো অ্যাহেড। না, আমি শুধু এটুকুই বলবো, ফজলু ভাই যে কথা বলছে কথাটা ঠিক, মানে ব্যান করে নিষিদ্ধ করে কাউকে থামায় রাখা যায় না। পাকিস্তান আমলেও তো আওয়ামী লীগকে, মুসলিম লীগকে বা বিভিন্ন ছাত্র সংঘ অনেক সময় নিষিদ্ধ করা হয়েছিল। সো এটা ঠিক না। ছাত্রলীগকে যে কথাটা আপনি বললেন যে একটা দলকে নিষিদ্ধ, দলের, হ্যাঁ, আমি যখন বললাম আমি আওরঙ্গজেবের বিরুদ্ধে কথা বলেছিলাম মিটিং এ ঘন্টার উপরে, আমি তো পার্টির বিরুদ্ধে কথা বলিনি, আমি পার্টিকে শুদ্ধ করার জন্য কথা বলেছিলাম। পার্টিতে কিছু রাউডি এলিমেন্ট, শিবিরের মধ্যে আমি একই কথা বলবো, শিবিরের মধ্যে সবাই যে খারাপ কিন্তু তা না। শিবিরের মধ্যে কিছু ভালো পোলাপান আছে, লেখাপড়া জানা পোলাপান আছে, সৎ, ভালো, চরিত্রবান, মানে ইয়ে না, সন্ত্রাসী না, আছে, এটা অস্বীকার করার। কিন্তু তাদের আইডিওলজি তো না। আমি কথাটা কি বললাম, আইডিওলজির দিক থেকে আপনি সে আইডিওলজি পছন্দ নাও করতে পারেন, আমি কিন্তু ব্যানের পক্ষে না, ইভেন শিবিরকেও না। কেন জানেন? ব্যান করবে সাধারণ মানুষ, ছাত্র সংসদ ইলেকশন হবে, সেখানে ইলেক্টেড ছাত্ররা যাকে পছন্দ করে তারা ইলেক্টেড হবে, তারা শিবিরকে পছন্দ না করলে ইলেক্টেড হবে না। আপনার ব্যাপারটা খেয়াল করেন। সো ইভেন শিবিরকেও আমি ব্যান করার পক্ষে না, কোনো পার্টিকে ব্যান করার পক্ষে না। এই এখন ওরা চিৎকার করতেছে সমন্বয়কারীরা, প্রসঙ্গটা এসেই গেল, আপনি যেহেতু কথাটা তুলেছেন ফজলু ভাই, এই সম্পর্কে ডিটেল। আওয়ামী লীগকে ব্যান করতে হবে, আওয়ামী লীগকে পলিটিক্স করা দেওয়া যাবে না, মিটিং করতে দেওয়া যাবে না, মিছিল করতে দেওয়া যাবে না। খেয়াল করেন, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি কয়েকদিন আগে বড় ওপেন কনফারেন্সে বললেন আওয়ামী লীগে যারা লিফলেট বিতরণ করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। মনে আছে সাংবাদিক সম্মেলনে এখনো কথাগুলো, অ্যারেস্ট করতে হবে। আমি সাথে সাথে বাংলাদেশের একজন টপ লয়ারকে কল দিলাম, পার্টির লয়ার না, উনি পার্টির লয়ার না, বাংলাদেশের 2-4-5 জনের মধ্যে একজন লয়ার, না বলতেছি না ভাই, আল্লাহর ওয়াস্তে একটা কাজ করবেন। কি আমি বললাম যে একটা কেস করতে পারেন এই তার স্টেটমেন্ট বিরুদ্ধে, গভর্নমেন্ট তো কোনো আইন করে নাই, গভর্নমেন্টের ইনস্ট্রাকশন নাই, ক্যাবিনেট মিটিং এ ডিসিশন হয় নাই, প্রধান উপদেষ্টা ইনস্ট্রাকশন দেয় নাই যে আওয়ামী লীগ লিফলেট বিতরণ করতে পারবে না। এটা মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে। এটা থেকে বলে যে ভাই কেস করার তো প্রশ্নই ওঠে না। আগে তো আওয়ামী লীগ কেস করা যাইতো, এখন কেসও করা যায় না।
আমি সংক্ষেপে এতটুকু শেষ করা, ফজলু ভাই নিজেই অ্যাডভোকেট। স্যার আপনি ওনার মন্তব্যের সাথে একটু সম্পূরক অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি একেবারে সরাসরি কথা বলা পছন্দ করি স্যার। আমি সরাসরি বলি, বিএনপি দলগতভাবে 32 নম্বরের ব্যাপারে কোনো স্টেটমেন্ট আসেনি। 32 নম্বর কি একটি দলের, নাকি 32 নম্বর আমাদের সবার, নাকি বিএনপি কোনো কারণে ভয় পায় স্যার? এই প্রশ্নগুলো আমার এখানে থেকে, আপনি যেখান থেকে জিজ্ঞেস করছেন, যেখান থেকে দেখছেন, আর আমি আমার কথাগুলো আপনি শুনেছেন। বিএনপি কেন 32 নম্বরের ব্যাপারে স্টেটমেন্ট করে নাই স্পেসিফিক্যালি, ভাষা ধরনের কথা বলছে, এইসব আমরা পছন্দ করি না, এইসব সন্ত্রাস পছন্দ করি না, খুব ভাষা যেটা তারা করছে। কিন্তু দলগত হিসাবে এই দেশে, আমি বিএনপি বলছি না, কোনো না কোনো দল থাকা উচিত ছিল, কোনো না কোনো মানুষ থাকা উচিত ছিল যে কোনো পরিবেশ এবং পরিস্থিতিতে বিবেকের কথাটা বলবে। সংসপ্তকের ভূমিকায় না থাকলে একটা দেশে কিছু লোক, সেই দেশটা মৃত প্রায় বা মৃত দেশ। যে 26 জন বঙ্গবন্ধুর বাড়ির ব্যাপারে স্টেটমেন্ট করছে, তাদের নামটা কিন্তু ইতিহাসে একদিন থেকে যাবে যে এই লোকজন প্রতিবাদ করছিল। আমি তাদেরকে ধন্যবাদও দিব না, তাদেরকে আমি ছোটও করব না। আমি আপনাকে বলি, আমি যেভাবে কথাটা বলছি আপনি শুনেছেন, আমি বলছি শেখ মুজিবের বাড়িটা পুড়ে দেওয়া উচিত, কারণ এই লোকটা এই আমাদের খুব সর্বনাশ করছে। আমরা যারা স্বাধীন পাকিস্তান চাইতাম, এই লোকটাই 6 দফা দিয়া কইছে যে পাকিস্তানেরা আমাদেরকে শোষণ করে, পাঞ্জাবেরা আমাদেরকে লুট করে, আমার সম্পদ সোনার বাংলা শ্মশান হচ্ছে। এই লোকটাই আমাদের মুখে ভাষা দিল, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। রক্ত শুনতে উঠেছে, আমি কথাগুলা বলছি বাড়ির ব্যাপারে, বীর বাঙালি জেগেছে। এইটা বলার কারণে মানুষ যে ডাকলো, যুদ্ধ হইলো, একটা বাংলাদেশ হয়ে গেল। তা না হইলে আমরা পাকিস্তানে, কত সুন্দর পাকিস্তান ছিল, আমরা থাকতাম, আমাদের সুন্দরী বোনগুলারে পাকিস্তানি পাঞ্জাবি ছেলেরা বিয়ে করতো, আমাদের কত সুন্দর বাগনা বাগনি হইতো। আদমজির কলকারখানা থাকতো, ইস্পাহানি দাওয়াত বাওয়ানদের থাকতো, আমরা এটার কর্মচারী থাকতাম, অথবা তাদের দারোয়ান থাকতাম। আদমজির নাতির গাড়ি গেলে গুলশানের সামনে দাঁড়ায় রোলস রয়েস দেখে আমরা হাততালি দিতাম। শেখ মুজিবুর রহমান এই কামটা খুব খারাপ করছে দেশটারে এই দিকে নিয়ে, এটা আমি বলছি কথাটা তার বাড়িটা। কিন্তু আপনাদেরকে বলি, যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক, কিশোরগঞ্জের মতো একটা জায়গাতে, যেটা আমার জেলা, সেইখানে জাতীয় 4 নেতা, আমি নাইবা বললাম, জাতীয় 4 নেতা সবাই জানে এরা কারা। এরা মুক্তিযুদ্ধের সময় 4 জনই মন্ত্রী ছিলেন। সৈয়দ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, মুজিবনগর সরকারের তাজউদ্দিন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মনসুর আলী কামরুজ্জামান, তাদের স্ট্যাচু ভাঙ্গিয়া ঘুরায় দিছে। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, এর সঙ্গে সঙ্গে তারা 7 জনকে বীর শ্রেষ্ঠ, তাদের স্কাল্পচার গুলো, ভাস্কর্য গুলো ভাঙ্গিয়া চুরমার করে দিচ্ছে। এই যে দুর্ভাগ্যজনক ঘটনা, তাইলে এই যে বলা হচ্ছে শেখ হাসিনার বক্তৃতার প্রতিবাদে অথবা বক্তৃতার প্রতিক্রিয়ায় দেশে তার বঙ্গবন্ধুর বাড়ি বা শেখ মুজিবের বাড়ি পড়ছে, এই কথাটা আসলে সত্য নয়, এটা হলো বাহানা। আসল কথাটা হলো, এই বাহানাটাকে সম্বল করে মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্নকে দেশ থেকে উৎখাত করে দেওয়াই হলো তাদের আসল উদ্দেশ্য। এবং এই যে শুরু হয়েছে, এটা যে কবে শেষ হবে, এই যে কুপমন্ডু কথা, ধর্মের নামে এই যে অন্ধকারের দিকে জাতিকে নিয়ে যাওয়া, পৃথিবীর কোন মুসলিম দেশে, আমি বলছি মালয়েশিয়া থেকে ধরে ইন্দোনেশিয়া, পাকিস্তান থেকে ধরে তুরস্ক, মিশর, ইরান, ইরাক, এমনকি সৌদি আরব, মধ্যপ্রাচ্য, এমনকি সেন্ট্রাল এশিয়ার সমস্ত মুসলিম দেশ, উজবেকিস্তান, তাজিকিস্তান, সেখানে গেলে, উজবেকিস্তানে গেলে দেখা যায় সবচেয়ে উঁচু যে স্কাল্পচারটা, সেটা হলো সম্রাট বাবরের, কারণ সে ওই দেশেরই সন্তান ছিল। সারা পৃথিবীতে মুসলিম দেশে ভাস্কর্য আছে, কেউ তো ভাঙ্গে না। আমরা এত বড়ই মুসলমান হয়ে গেলাম যে ওই দেশ থেকে বেশি আমরা সমস্ত ভাস্কর্য ভেঙে ফেলবো। মূর্তি আর ভাস্কর্যের ডিফারেন্স আমরা বুঝবো না। আমরা কেন এত কুপমণ্ডুক, অজ্ঞান, অধম কেন হইলাম, নরাধম কেন হইলাম, আমরা ভেঙে দিচ্ছি। শুধু তাই না, আমার সবচেয়ে খারাপ লাগছে, কালকে মহিলা সমিতিতে যে নাটক হয়, গত 70 বছর পাকিস্তান আমল থেকে যে নাটক হয়, যেটা পৃথিবীতে কন্টেস্ট করে সারা পৃথিবীব্যাপী, বিশেষ করে ভারতবর্ষের শ্রেষ্ঠ নাটকগুলা যে মহিলা সমিতিতে হয়, কালকে একদল লোক গেছে মহিলা সমিতির সমস্ত নাটক বন্ধ করে দিছে। মহানগর নাট্য মঞ্চের সমস্ত নাটক তারা বন্ধ করে দিছে, তারা লালনের গান বন্ধ করে দিছে,
তারা সিনেমার অভিনেত্রীদের অভিনয় বন্ধ করে দিছে। এগুলো আপনারা জানেন না দূরে থেকে, এবং এগুলো অলরেডি হয়ে গেছে। কেউ আর এখন গান গায় না বাংলাদেশে, কেউ আর এখন বাংলাদেশে গান গাইতে পারে না। নাই আরে নাই বাদাম তুইলা কোন দূরে যাও চইলা, ও কি গারিয়াল ভাই, এই গান আর কেউ গাইতে পারে না। এখন আর গান গাওয়ার কিছু নাই। এখন মেয়েদেরকে ফুটবল খেলতে দেওয়া হয় না। এই সরকার, ইউনূস সাহেবের সরকার মেয়েদের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করছে। কারণ ইউনূস সরকারের আন্দোলনে, ইউনূস সাহেব ছিলেন না আন্দোলনে, ছাত্রদের আন্দোলনে এই ছেলেদেরকে আমি জিজ্ঞাসা করি, তোমরা তোমাদের মা বাবার কসম খায়া বলো তোমরা বেশি আন্দোলন করছো না ইউনিভার্সিটির মেয়েরা বেশি আন্দোলন? তোমাদের মা বাবার কসম দিলাম তোমাদেরকে, নাকি বিকারুন্নেসার মেয়েরা বেশি, নাকি ইডেনের মেয়েরা বেশি, নাকি রুকেয়া হলের মেয়েরা বেশি, নাকি তোমরা বেশি আন্দোলন করছো? মেয়েরা তো আমি দেখছি বলছে, পুলিশকে সামনে গিয়ে দাঁড়ায় বলছে আমার ভাইকে নিতে পারবে না, আমার বুকের উপর দিয়ে ট্রাক চালায় দাও। পুলিশ বাধ্য হয়ে আন্দোলনকারীকে ছেড়ে চলে গেছে। বিশ্ববিদ্যালয়ের স্ট্যাচুর সামনে দাঁড়ায় বলছে আমি বাবাকে বলে এসেছি, বাবা আমি যদি মরে যাই আমার লাশটা তুমি নিও না, যদি পর্যন্ত শেখ হাসিনার পতন না হয়। এই যে মেয়েরা, আমাদের সেই সবচেয়ে ভালো যে স্কুল বিকারুন্নেসা, সেই বিকারুন্নেসা 6 এর মেয়েরা রাস্তায় নেমে বলছে শেখ হাসিনার নামে বিরুদ্ধে স্লোগান দিছে। সেই মেয়েদেরকে অপমান করে এখন কি হচ্ছে, যে টিমটা হলো ভারতবর্ষের, ভারত উপমহাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ টিম, সেই টিমটাকে এখন ফুটবল খেলতে দেওয়া হচ্ছে না। কথাটা বুঝবার চেষ্টা করবেন। জি, এখন কোথাও মেয়েরা কোথাও খেলাধুলা করতে পারে না। আপনি যদি অবাক হবেন, আজকে আমাকে বলছে, কে বলছে আমি বলবো না, কারণ আমি প্রতিদিন হাঁটতে যেতাম, এখন আর হাঁটতে যাই না। হাসিনার সময় মনে হতো না, শেখ হাসিনার সময় আমি হাঁটতে গেলে আমার কোনো অসুবিধা, পার্কে সকালবেলা, কিন্তু আমি এখন 2 মাস যাবত পার্কে হাঁটতে যাই না। কেন যাই না এটা বলবো না। সেই পার্কের একজন মেয়ে আমাকে বলছে, মেয়ে না সে আমার বোনের মতো, সে আমাকে বলছে যে আমরা 2জন মেয়ে আমরা আলাপ করতেছিলাম, হাঁটতেছিলাম, তখন বুরকা গায়ে দিয়ে আরো 2জন আসলো, আর 2জন ছেলে আইসা বললো যেখানে হাঁটতে হইলে কিন্তু কালকের থেকে হিজাব করে আসবে। এই যে শুরু হয়েছে যে ফুটবল খেলতে দিবে না, নাটক করতে দিবে না, গান গাইতে দিবে না, লালন অনুষ্ঠান করতে দিবে না, এই যে শুরু হয়েছে, এই যে বিশ্বাসঘাতকতা ইউনূস সরকার করতেছে মেয়েদের সাথে, তার উত্তর কি বাংলাদেশের নারীরা দিবে না, আমাদের মায়েরা বোনেরা দিবে না? আমি তো মা বোনদের মধ্যে কোনো ডিফারেন্স করি না। আমার যে মা নেকাব পরে, হেজাব পরে, সেও আমার মা, সে আমার বোন, সে আমার মেয়ে। আবার যে চুল খুলে সুন্দর করে আশ্রয় গিয়ে ফুটবল খেলে, সেও আমার মা এবং বোন। আবার যে বিশ্ববিদ্যালয়ে পরে বোরকা পরে, সেও আমার বোন মা। আবার যে বোরকা পরে না, সে আমার বোন মা। এই যে নারীদেরকে এই দিকে আফগানিস্তানের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আফগানিস্তানের মেয়েরা ক্লাস 5 এর বেশি পড়তে পারে না, এখন দেখছি তারা গোপনে এসে পাকিস্তানে লেখাপড়া করে। এই দেশটা কি এই মধ্যযুগের দিকে নিয়ে যাওয়ার জন্য 5ই আগস্ট হয়েছিল কিনা আমি আন্দোলনকারী সন্তানদেরকে জিজ্ঞাসা করতে চাই। তোমরা এই দেশটাকে কোথায় নিতে চাও?